গল্পের শুরুতেই আমাদের জাপানের একটা গ্রাম দেখানো হয়, যে গ্রামের ফাঁকা রাস্তা ধরে একটা বাচ্চা মেয়ে আনমনে হেঁটে যেতে থাকে। পথে মধ্যেই সে একটা দুর্ঘটনায় মারা যাওয়া কুকুরকে দেখতে পায়। বাচ্চাটা সেই কুকুরটাকে নিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে দাফন করে দেয়। অন্যদিকে আমরা দেখি একদল ভিনদেশি যোদ্ধারা খবর পেয়েছে যে একটা পরিত্যক্ত বিল্ডিং এর ভেতরে একজন ঘোস্ট যোদ্ধা রয়েছে। তাই তারা এক বিশাল মিশন পরিচালনা করেছিল সেই ঘোস্টকে ধরার জন্য। কিন্তু তাকে ধরা যদি এতটাই সহজ হতো, তাহলে তো তার নাম আর ভয়ঙ্কর যোদ্ধাদের তালিকায় আসতো না। তো যথারীতি লুকিয়ে লুকিয়ে সে ভয়ঙ্কর যোদ্ধা একা একাই সব সৈনিকদেরকে মারতে থাকে। আর এভাবে সে এক প্লাটুন সৈনিকদেরকে মেরে ওই জায়গা থেকে চিরতরে পালিয়ে যায়। তারপর আবার আগের সিনে দেখা মেয়েটিকে আমরা একটা দোকানে দেখি, যেখানে হঠাৎই তার পেছনে হাজির হয় এক লোক। আর এখানে আমরা জানতে পারি যে এই লোকটার নাম তোশিরো। সে এই বাচ্চা মেয়েটাকে দত্তক নিয়েছে। মেয়েটার নাম ছিল সাচি। সে তোশিরোকে আঙ্কেল বলে ডাকতো। আর এখন তারা শহরতলিতে এই দোকানটা চালিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করত। কিন্তু তোশিরো ছিল অনেক রহস্যময় একটা চরিত্র। সে রাতে ঠিক মতো ঘুমাতে পারত না। অদ্ভুত রকমের ভয়ঙ্কর দুঃস্বপ্ন তাকে ঘুমাতে দিত না। সে একা থাকতেই বেশি পছন্দ করত। আর মাঝে মাঝে তার কাজকর্মের মধ্যেও সে তার অতীত জীবনের চিন্তা করতে গিয়ে স্তব্ধ হয়ে যেত। আর এখানেই তোশিরোর দুঃস্বপ্নগুলো দেখে আমরা বুঝতে পারি যে তোশিরোই ছিল সেই ভয়ঙ্কর যোদ্ধা। সে নিজের মানসিক অবস্থা ঠিক করার জন্য সাচিকে দত্তক নেওয়ার পাশাপাশি একজন ডাক্তারের পরিচর্যাতেও ছিল। আজকে সে আবার এসেছিল সেই ডাক্তারের সাথে দেখা করতে। তোশিরো ডাক্তারকে বলে, আমি রোজ ঘুমানোর পর স্বপ্ন দেখি যে আমি শত শত মানুষকে মেরে ফেলেছি, কিন্তু আমার ভেতর কোনো অনুশোচনা কাজ করে না। কিন্তু এটা কেন? ডাক্তার বলে যে, আপনি কি কখনো নিজের মৃত্যুর কথা ভেবেছেন? তোশিরো বলে যে, না, আমার তো মৃত্যুর কোনো অভিজ্ঞতা নেই, তাই কখনো মৃত্যু নিয়ে ভাবাও হয়নি। ডাক্তার বলে যে, নিজের মৃত্যুকে উপলব্ধি করতে শিখুন, তাহলে অন্যের জীবনের দাম বুঝতে পারবেন। এদিকে সাচি আজকে এসেছিল হাসপাতালে কেন নামের একজন আহত লোকের সাথে দেখা করতে। এই ছেলেটা তোশিরোর খুব ভালো বন্ধু ছিল। সে তার মুখে আঘাত পেয়েছিল এবং কোমরের নিচ থেকে প্যারালাইজড হয়ে গিয়েছিল। সাচি কেনকেও আঙ্কেল বলে ডাকতো। আজকে তারা দুজন হাসপাতাল থেকে দূরে সুন্দর একটা জায়গাতে ঘুরতে চলে যায়। সেখানে তাদের সাথে দেখা করতে তোশিরো চলে আসে। তোশিরো কেনকে অনেক ভালোবাসতো, কারণ একটা মিশন করার সময় কেন তাকে বাঁচাতে গিয়েই এমন আহত হয়েছিল। দেখা সাক্ষাৎ শেষ করে তোশিরো সাচিকে নিয়ে বাড়িতে ফিরছিল। তখনই সে রাস্তার মাঝে কয়েকজন সন্দেহভাজন লোককে দেখতে পায়। তাই সাথে সাথে তোশিরো সাচিকে বাড়িতে পাঠিয়ে দিয়ে নিজে চলে যায় এইসব কিছু দেখার জন্য। আর এখানে সেই বিখ্যাত সিন চলে আসে, যেখানে তোশিরোকে পিছন থেকে জিম্মি করা হলেও চোখের পলকে সে মেয়েটাকে মেরে এগিয়ে যেতে থাকে। আরেকজন লোক তাকে গুলি করলেও তোশিরো বুলেট ডস করে সেই লোকটার গলায় একটা কলম গেঁথে দিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। আর এত সব কিছু হয়ে গেলেও উপস্থিত লোকেরা কিছুই বুঝতে পারে না। এদিকে সাচি ততক্ষণে বাড়িতে ফিরে গিয়েছিল। আর হঠাৎই একজন ভয়ঙ্কর লোক এসে সাচির মাথায় হাত বুলিয়ে যায়। এর কিছুক্ষণ পরে তোশিরো বাড়ি ফিরে আসে। এরপর আমরা একজন মেয়ে হিটম্যানকে দেখতে পাই, যে কিনা দুর্দান্তভাবে মানুষ মারতে পারত। সে লিফটের ভেতরে দুজন ছেলেকে মেরে ফ্যান্টম নামের একজন লোকের সাথে দেখা করতে আসে। আর এখানে আমরা বুঝতে পারি যে এসব কিছু হচ্ছে কেন। আসলে ফ্যান্টম নামের একজন প্রাক্তন কমান্ডার ছিল, যার আন্ডারে একসময় তোশিরো সহ আরো অনেক কমান্ডো কাজ করত। তোশিরো ফ্যান্টমের দল ছেড়ে হঠাৎই স্বাভাবিক জীবনযাপনের সিদ্ধান্ত নেয়। কিন্তু এই ব্যাপারটা ফ্যান্টমের কাছে দেশদ্রোহিতার মতো মনে হয়। এটা একজন কমান্ডোর আদর্শের বিপরীত ছিল। তাই সে তোশিরোকে মারতে তার অনুগত কমান্ডোদের একটা টিম পাঠিয়েছিল। আর আমরা তো দেখেছি যে তোশিরো তাদেরকে কিভাবে মেরে ফেলেছে। তাই ফ্যান্টম কমান্ডোদেরকে নিয়ে নতুন আরেকটা টিম বানাতে থাকে তোশিরোকে মারার জন্য, যাদের মধ্যে ছিল শেয়াল, ঈগল, টাইগার ইত্যাদি কোডনেমযুক্ত বিভিন্ন কমান্ডো। এদিকে তোশিরো সাচিকে নিয়ে তার এক বন্ধুর হোটেলে বসে খাবার খাচ্ছিল। তখনই টিভিতে সেদিনের ঘটনার খবর দেখানো হয়। রাস্তার মাঝে অজ্ঞাতনামা একজন মেয়ে ও ছেলের লাশ পাওয়া গেছে। এসব কিছু দেখে তোশিরো বুঝে যায় যে তাকে মারতে এখন আরো লোক আসবে। তাই সে সাচিকে তার বন্ধুর কাছে রেখেই নিজের দোকানে যেতে থাকে। আর পথিমধ্যে আমরা দেখতে পাই যে বেশ কয়েকজন এসেছিল তোশিরোকে মারতে। আর এখানে এক অদ্ভুত স্টাইলে ফাইট করে তোশিরো তাদের সবাইকে মেরে ফেলে। তারপর সে দোকানে গেলে সেখানেও ফ্যান্টমের সেই কমান্ডো গ্রুপ চলে আসে তোশিরোকে ধরতে। খুব স্বাভাবিক স্টাইলে তোশিরো এক এক করে সবাইকে মারতে থাকে। তারা কেউ তোশিরোর ক্ষিপ্রতার সামনে টিকতেই পারছিল না।
আর এভাবেই সবগুলো শত্রুকে মারার পরে তোশিরো নিশ্চিন্তে খাওয়া দাওয়া করতে থাকে। আর তখনই তার দোকানে দুজন ছেলে চলে আসে, যাদেরকে তোশিরোর বন্ধু কেন পাঠিয়েছিল তোশিরোকে সাহায্য করার জন্য। এই ছেলেরা সাধারণত লাশ গুম করার কাজ করত। তোশিরো ছেলেগুলোকে বলে লাশগুলোকে দেখে যেন ভয় পেও না, এটা বলে সে ছেলেগুলোকে কাজ দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সেই দুজন ছেলে কাজ শেষ করে কেনের কাছে ফিরে এসেছিল এবং ছেলেগুলো কেনকে বলে যে বস ওই তোশিরোকে বাঁচাতে গিয়েই তো আপনার এই অবস্থা, তাহলে ওকে নিয়ে এত চিন্তা কেন করেন আপনি? কেন ওদেরকে মারতে মারতে বলে তোশিরোর জন্য যদি আমি মরেও যাই তাতে আমার কোনো কষ্ট নেই, তোমাদের ওকে সাহায্য করতে পাঠিয়েছি তাই চুপচাপ কাজে মন দাও। এদিকে তোশিরো বাইরে ছিল বলে একটা টেলিফোন বুথ থেকে সাচিকে কল দেয়। তারা দুজন যখন গল্প করছিল তখনই সেখানে হামলা করে সেই লেডি হিটম্যান। সেই ছোট্ট টেলিফোন বুথের মধ্যেই তাদের লড়াই শুরু হয়ে যায়। তোশিরো প্রাণপণ চেষ্টা করে যেন ফোনের ওপারে সাচি এসব কিছু জানতে না পারে, আর ফাইনালি সে ওই মেয়েটার গলা কেটে তাকে মেরে ফেলে। এরপর তোশিরো আসে তার বন্ধু কেনের সাথে দেখা করতে, কারণ সে বুঝে গিয়েছিল যে যুদ্ধ এখানে শেষ হবে না, তাই সামনে যুদ্ধ করার জন্য তার সাহায্য লাগবে। তাই সে কেনের কাছ থেকে তার পাঠানো সেই ছেলে দুটোর অভিজ্ঞতা সম্পর্কে জানতে চায়। কেন বলে যে ম্যাক্স খুবই অভিজ্ঞ একজন ছেলে, কিন্তু মাতারু নামের ছেলেটা এর আগে কোনো মিশন করেনি, জানি না ও কেমন কাজ করতে পারবে। এদিকে ম্যাক্স আর মাতারু বসে বসে গল্প করছিল যে এসব কিছু কেন হচ্ছে। ম্যাক্স বলে যে ফ্যান্টম আসলে নিজের কমান্ডোদের মাধ্যমে পৃথিবীব্যাপী ইন্টারন্যাশনাল ক্রাইম করত, যেমন বিচার বহির্ভূত হত্যা, গণহত্যা, বন্দি বাচ্চাদেরকে বিক্রি করা ইত্যাদি। এসব কারণে তোশিরো চিরতরে ফ্যান্টমের দল ছেড়ে দেয়, কিন্তু ফ্যান্টমের কাছে এটা অনেক অপমান করার সমান, তাই সে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। সে এখন তোশিরোকে মারতে উঠে পড়ে লেগেছে। তো যাই হোক, আমাদের এত কিছু ভেবে লাভ নেই। কেন আমাদেরকে বলেছে তোশিরোকে কাভার দিতে, আমরা শুধু সেই কাজটাই মনোযোগ দিয়ে করব। এদিকে আমরা ফ্যান্টমকে দেখতে পাই যে ডার্ক নামের একজন ভয়ঙ্কর কমান্ডোর সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। আসলে ডার্ক এবং ঘোস্ট দুজনেই একসময় খুব ভালো বন্ধু ছিল, কিন্তু দুজনের নীতি আলাদা হওয়ার কারণে তারা একে অপরকে ছেড়ে চলে যায়। আর এখন ডার্কের সাথে কথা হলে সে ফ্যান্টমকে জানায় যে তোশিরোকে আমি নিজ হাতে মারবো, তুমি আমাদের মাঝে আসবে না। এদিকে তোশিরো নিজেও এক ভয়ঙ্কর যুদ্ধের জন্য প্রস্তুত হতে থাকে। সে তার বন্ধুর দেওয়া সেই দুইজন ছেলের সাথে প্ল্যান করে যে ফ্যান্টম তাদের উপর হামলা করার আগেই তারা ফ্যান্টমের উপর হামলা করে তাকে মেরে ফেলবে। তো প্ল্যান করার এক পর্যায়ে হঠাৎই বাড়িতে থাকা বাচ্চা মেয়ে সাচিকে কিডন্যাপ করতে সেখানে ফ্যান্টমের একজন লোক চলে আসে। তো কিছুক্ষণ পরেই তোশিরোর বন্ধু কেন তাকে কল করে বলে যে সাচিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে তোশিরো বলে যে চিন্তা করিস না, সাচি আমার কাছেই আছে। আসলে ফ্যান্টম ভেবেছিল যে সাচির মাধ্যমে সে তোশিরোকে ধরে ফেলবে, কিন্তু এটা সম্পূর্ণ তোশিরোর প্ল্যান ছিল। সে সাচির মাধ্যমে ফ্যান্টমকে খুঁজে তাকে মেরে এসব ঝামেলা চিরতরে শেষ করে ফেলবে। এদিকে ফ্যান্টম সাচিকে বলে যে তুমি কি জানো তুমি আর তোমার আঙ্কেল কিন্তু একই। আমি তোমার আঙ্কেলকেও একসময় ব্রেন ওয়াশ করেছিলাম, কিন্তু তোমাকে ব্রেন ওয়াশ করার আগেই তুমি তোশিরোকে আঙ্কেল বলে ডাক দিয়েছিলে, তাই সে তোমাকে বাঁচিয়ে নিয়ে ধোকা দিয়ে চলে গেছে। কিন্তু এখন আমি তোমাদের কাউকে ছাড়বো না। এদিকে সাচির মাধ্যমে তোশিরো ফ্যান্টমের লোকেশন পেয়ে গিয়েছিল। সে জাপানের একটা পাহাড়ি জঙ্গলের মাঝে নিজের হাই সিকিউরিটি আস্তানার ভেতরে ছিল। আর ততক্ষণে তোশিরো তার সহকারী দুজনকে নিয়ে সেই জঙ্গলে পৌঁছে যায়। তারা জানতো যে এখানে প্রায় 200 জন অস্ত্রধারী সৈনিক রয়েছে, আর তারা ছিল মাত্র 3 জন। কিন্তু তোশিরো বলে যে আমার জন্য এরা কিছু না, তোমরা শুধু আমাকে কাভার দাও। এটা বলেই তারা যুদ্ধ শুরু করে দেয়। তোশিরো একাই সবাইকে মারতে থাকে, আর ম্যাক্স এবং মাতারু তাকে কাভার করতে থাকে। তবে এসব মারামারির মাঝে চোখ মুখ ঢাকা একজন অচেনা সৈনিক ফ্যান্টমের সৈন্যদেরকে মেরে তোশিরোকে সাহায্য করছিল। এটা কে ছিল তা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এদিকে কাভার দিতে দিতে মাতারু যখন কিছুটা একা হয়ে পড়েছিল তখনই একটা বাচ্চা মেয়ে তার উপর হামলা করে দেয়। মাতারু মেয়েটাকে বাচ্চা ভেবে তাকে ছেড়ে দেয়, কিন্তু সে জানতো না যে এই মেয়েটা ফ্যান্টমের তৈরি করা একজন ভয়ানক কিলার, যে কিনা মাতারুকে মারতে মারতে সেখানেই মেরে ফেলে। তবে মৃত্যুর আগে ছেলেটা বলে যে কেন ভাই আমাকে মাফ করে দিও, আমি তোশিরোকে রক্ষা করতে পারলাম না। এদিকে তোশিরো ততক্ষণে দুজন অভিজ্ঞ সৈনিকদের মুখোমুখি হয়েছিল।
এই দুইজন তাকে কিছুক্ষণ টেক্কা দিলেও তোশিরো নিজের স্পেশাল টেকনিকের মাধ্যমে এই দুইজনকেও মেরে ফেলে। আর তখনই তার সামনে আসে সেই বাচ্চা মেয়েটা, যে কিনা মাত্রই মাতারুকে মেরে ফেলেছে। তোশিরো মেয়েটার গায়ে রক্ত দেখেই বুঝে যায় যে এই মেয়েটা নিশ্চয়ই কাউকে মেরেছে। বাচ্চা মেয়েটা তোশিরোর উপর হামলা করে দেয়। তখন তোশিরো তাকে মারতে থাকে। মেয়েটা কিছুতেই না পেরে নিজের বুকে বাঁধা বোমটা অ্যাক্টিভ করে দেয়, কিন্তু তোশিরো ততক্ষণে বোমার তার কেটে দিয়েছিল। আর এবার সে মেয়েটাকে মেরে এগিয়ে যেতে থাকে। আর সে নিজের স্পেশাল দুটো কুড়াল হাতে নেয়। সে একাই একসাথে প্রায় 10-15 জন সৈন্যর সাথে লড়াই করতে থাকে। এই সবগুলো বন্দুকধারীকে মারতে না মারতেই তার সামনে আরো 10-15 জনের একটা দল ছুরি হাতে নিয়ে চলে আসে। ক্লান্ত তোশিরো আবারও একটা ছুরি নিয়ে প্রস্তুত হয়ে যায়। আবারও এক ভয়ঙ্কর লড়াই শেষে তোশিরো সবাইকে মারতে সক্ষম হয়। তখনই তার পেছনে সেই লোকটা চলে আসে যে এতক্ষণে ফ্যান্টমের লোকদেরই মারছিল। এই লোকটা ছিল ডার্ক নামের সেই কমান্ডো, যে কিনা তোশিরোর অনেক ভালো বন্ধু ছিল। কিন্তু তোশিরো তার বন্ধুকে ছেড়ে একটা বাচ্চা মেয়ের জন্য সকল কাজ ছেড়ে চলে গিয়েছিল। ডার্ক এখানে এসেছিল তোশিরোকে নিজ হাতে মারতে, কিন্তু সে এখন তাকে কিছুই বলে না। এদিকে ফ্যান্টম সাচিকে গল্প শোনাচ্ছিল যে তোমার চাচা তোশিরোকেও ঘোস্ট নামটা আমি দিয়েছিলাম। ও আমার কথায় আফগানিস্তান, ইরান, ভিয়েতনাম সহ অনেক ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মিশন করেছে। ও এতটাই ভয়ঙ্করভাবে মানুষ মারতে পারত যে ওর নাম শুনলে লোকেরা ভয় পেয়ে যেত। কথাগুলো শেষ না হতেই তোশিরো ফ্যান্টমের বিল্ডিং এ ঢুকে পড়ে। সে উপস্থিত বাকি সৈন্যদেরকে মেরে মুহূর্তে ফ্যান্টমের ঘরে ঢুকে পড়ে। ফাইনালি তোশিরো বাচ্চা মেয়েটাকে বাঁচিয়ে নেয়। ততক্ষণে সেখানে ম্যাক্সও চলে এসেছিল। তোশিরো বাচ্চাটাকে ম্যাক্সের কাছে রেখে ফ্যান্টমকে হারাতে যাচ্ছিল, কিন্তু বাচ্চাটা তাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে থাকে। সে তার আঙ্কেলকে নিয়ে বাড়ি ফিরতে চাচ্ছিল, কিন্তু তোশিরো অর্ধেক কাজ করে তো যেতেই পারবে না। তাই সে বাচ্চা মেয়েটাকে রেখে ফ্যান্টমকে খুঁজতে চলে যায়। আর এবার বের হতে না হতেই তার মুখোমুখি হয় তার পুরনো বন্ধু ডার্ক। আর এই প্রথম ডার্কের সাথে ঘোস্টের ফাইট দেখে মনে হচ্ছিল যে তোশিরোকে টক্কর দেওয়ার মতো এখনো কেউ আছে। কিন্তু তবুও লড়াই শেষ হতে হতে ঘোস্ট তার বন্ধু ডার্ককে ভয়ঙ্কর এক আঘাত করে সেখানেই মেরে ফেলে। কিন্তু এই লড়াই করতে গিয়ে তোশিরো অনেক আহত হয়ে গিয়েছিল। সে স্মোক করতে করতে বাইরে চলে আসলে ফাইনালি তার সাথে দেখা হয় ফ্যান্টমের। সে ফ্যান্টমকে মারতেই যাচ্ছিল, কিন্তু ফ্যান্টম তাকে বলে যে এই আহত শরীর নিয়ে আর কত লড়াই করবে, আর তুমি নিজের বন্ধুকে কেন মারলে? ওদেরও একটা পরিবার ছিল, তুমি কেন মারলে বলো। কথাগুলো শুনে তোশিরো যেন হিপনোটাইজ হয়ে যায়। ফ্যান্টম বলে যে একটা বাচ্চার জন্য এতগুলো মানুষকে কেন মারলে? সে তোশিরোর গলায় ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু আঘাত পাওয়ার সাথে সাথেই তোশিরোর জ্ঞান ফিরে আসে। আর সে আলোর গতিতে ফ্যান্টমের গলা কেটে দেয় আর বলে যে কেউ খারাপ কাজ করলে তার সাথে তার পরিবারও শাস্তি পায়। ফ্যান্টম তো সেখানেই মারা যায়, কিন্তু ভয়ঙ্কর আহত তোশিরো সেখানেই পড়ে যায়। আর এই ঘটনার পরে বাচ্চা মেয়েটা সমুদ্রের পাড়ে ঘুরছিল আর বলছিল যে অন্ধকার যত বেশি হোক না কেন এই পৃথিবীতে একদিন না একদিন কেউ আলো নিয়ে আসবেই। আর এই কথাগুলোর সাথে সাথেই গল্পটি এখানে শেষ হয়ে যায়। এখানে তোশিরো মারা গেছে কিনা বেঁচে আছে সেটা কিন্তু আমাদের স্পষ্ট করে দেখা হয়নি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশনটি জানাতে আপনারা সবাই কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবার আমাদের গল্প হবে পরবর্তী কোনো ভিডিওতে।